ওয়েলকাম ভিউয়ার্স। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে ডিসকাস করব, যে সেভিংস এবং ইনভেস্টমেন্ট। সেভিংস ইনভেস্টমেন্ট কোথায় কত প্রপোর্শনে কিভাবে করলে ভবিষ্যতে প্রবলেম এড়ানো সম্ভব হবে। আমরা কি করি, বেশিরভাগ আমরা হয়তো যত আমাদের টাকা আছে সে পুরোটাই হয়তো ব্যাংকে রেখে দিলাম, কেউ কারো কি পুরোটাই হয়তো এলআইসিতে রেখে দেয়, কেউ পুরোটাই হয়তো পোস্ট অফিসে রেখে দেয়, কেউ হয়তো পুরোটাই শেয়ার বাজারে খাটিয়ে দেয়। তো এটা খুবই রিস্কি ব্যাপার এবং এটা সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নয়। সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে গেলে কী করতে হবে, টোটাল যে টাকা, টোটাল যে অ্যাসেট, সেটাকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে যে বিনিয়োগটা করতে হবে, সঞ্চয় বা বিনিয়োগটা যে করব সেটা বিভিন্ন ক্যাটাগরির মধ্যে অ্যাসেট অ্যালোকেশনটা করতে হবে। তাহলে কি হবে, আমার রিস্ক কমবে এবং অ্যাট দ্য সেম টাইম মানে মিনিমাম রিস্কে ম্যাক্সিমাম রিটার্ন আনার ক্ষেত্রে এটা সহায়তা দেবে। তাহলে চলুন একটু আলোচনা করে নিয়ে আপনাদের বলি যে কোন কোন ক্ষেত্রে কীরকম পার্সেন্টেজ বিনিয়োগ করা দরকার টোটাল সেভিংসের মধ্যে থেকে। প্রথমেই বলি যে টোটাল যদি আমাদের কাছে 100 টাকা থাকে, 100 রুপিস, যদি 100 টাকা থাকে এটাকে ভাগ করতে হবে 40, 30, 20, 10 এই পার্সেন্টেজ হবে। তাহলে 100 টাকা টোটাল যদি থাকে তাহলে অ্যাসেট অ্যালোকেশনটা কীরকম হবে, 40%, 30%, 20%, 10%। 40% টাকা কোথায় যাবে, 40% টাকা রাখতে হবে পোস্ট অফিস, ব্যাংক, এলআইসি। পোস্ট অফিস, ব্যাংক, এলআইসির মধ্যে ভাগ করে রাখতে হবে 40% টাকা। কেন? এটা হচ্ছে মানে সিকিউরিটির দিক থেকে সবচাইতে বেস্ট জিনিস। সেফটি এবং সিকিউরিটির দিক থেকে সবচাইতে বেস্ট হচ্ছে ব্যাংক, এফডি, পোস্ট অফিস এবং এলআইসি। এখানে রিটার্ন তুলনামূলকভাবে কম, ইনফ্লেশন ধরলে বেশ কম, কিন্তু যে সেফটি এবং সিকিউরিটি দিক থেকে দেখতে গেলে এইখানে 40% টাকা, টোটাল আপনার টাকার 40% টাকা রাখতে হবে। এই 40%-এর মধ্যে আবার 10% অবশ্যই রাখবেন সেভিংসে। কেন সেভিংসে? এফডি নয়, মানে এখানে লিকুইডিটি থাকে, হঠাৎ করে টাকার প্রয়োজন, সেটা হচ্ছে যে শর্ট টার্ম লিকুইডিটি। শর্ট টার্মে কিছু লিকুইডিটি লাগে, মানুষের কখন কি হয় বলা যায় না। তো সেই জন্য 40%-এর মধ্যে 10% অবশ্যই সেভিংসে রাখবেন, বাকি 30% আপনি পোস্ট অফিসে মানে লং টার্ম রাখলেন, বা ব্যাংকে এফডি করলেন, বা এলআইসির বিভিন্ন এন্ডোমেন্ট প্ল্যান দিলেন, কিন্তু এগুলো লং টার্মের জন্য। 30% যাবে লং টার্মে, 10% যাবে শর্ট টার্মে, যাতে লিকুইডিটি বজায় থাকে। তারপরে এটা হলো সবচেয়ে টপ সিকিউরিটি, কিন্তু রিটার্ন কম, অর্থাৎ কি লো রিস্ক লো রিটার্ন। লো রিস্ক লো রিটার্ন। তারপরে 30%, এই 40 হয়ে গেল। এর পরের 30% কোথায় যাবে, এই পরের 30% যেটা আছে 30 টাকা, সেটা যাবে হচ্ছে মিউচুয়াল ফান্ড। এটা যাবে হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে কী হবে, এখানে হাই রিস্ক হাই রিটার্ন, হাই রিস্ক হাই রিটার্ন। মিউচুয়াল ফান্ডের মধ্যে আবার কি আছে, ডেট মিউচুয়াল ফান্ড। ডেট মিউচুয়াল ফান্ডে রিস্ক অনেক কম, রিটার্নও কম। আর ইকুইটি মিউচুয়াল ফান্ড রিস্ক বেশি, রিটার্নও বেশি, কিন্তু মিউচুয়াল ফান্ডে রাখতেই হবে আজকালকার দিনে, কারণ ইনফ্লেশনকে বিট করে ভালো একটা রিটার্ন জেনারেট করতে গেলে মিউচুয়াল ফান্ড ছাড়া গতি নেই। কাজেই এইটা হচ্ছে 30% টাকা রাখতে হবে। এবং এখানে হচ্ছে মানে মিডিয়াম টু লং টার্ম, শর্ট টার্মে কিন্তু নয় মিউচুয়াল ফান্ড, মিডিয়াম টু লং টার্ম। ব্যাংকে পোস্ট অফিস কি ছিল, মিডিয়াম টার্ম।
এলআইসি কি ছিল? মিডিয়াম টু লং টার্ম। মিডিয়াম টু লং টার্ম। মিউচুয়াল ফান্ড কি হলো? মিডিয়াম টু লং টার্ম, হাই রিস্ক হাই রিটার্ন। এখানে লো রিস্ক লো রিটার্ন। এর পরের 20% কোথায় যাবে? পরের 2 টাকা কোথায় যাবে? এটা রাখা যাবে গোল্ড এবং রিয়েল এস্টেট। গোল্ড এবং রিয়েল এস্টেট অর্থাৎ জমি জায়গা বাড়ি। এখন এই ক্যাটাগরিতে গোল্ড অল্প টাকা থাকলে গোল্ড করাই যাবে, কিন্তু অল্প টাকা থাকলে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা একটু অসুবিধাজনক ব্যাপার। রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে গেলে যাদেরকে ভালো অ্যামাউন্ট টাকা আছে তারাই এইখানে বিনিয়োগটা করতে পারবে, কারণ রিয়েল এস্টেটে অল্প টাকা বিনিয়োগ করা যায় না। একটা জমি কিনে রাখলেন, একটা ফ্ল্যাট বুকিং করলেন, যখন তৈরি হচ্ছে ফ্ল্যাটটা সেই সময় কম টাকায় বুকিং করলেন, তো এইগুলো করতে গেলে একটু টাকা পয়সা বেশি থাকলে তখনই এইখানে বিনিয়োগ করা যায়। আদারওয়াইজ এখানে বিনিয়োগ করা ক্ষেত্রে অসুবিধা, কিন্তু গোল্ডে বিনিয়োগ সবসময়তেই করা যাবে। গোল্ডে বিনিয়োগ আবার ফিজিক্যাল গোল্ড আছে, পেপার গোল্ড আছে, নানা রকম। এর কি? এর মডারেট রিস্ক, মডারেট রিস্ক আর মডারেট টু হাই রিটার্ন। রিয়েল এস্টেটে হাই রিটার্ন অনেক সময়তেই আসে, প্রচুর হাই রিটার্ন আসে, কিন্তু সেটা শিওর নয়, সেটা আসতেও পারে না আসতে পারে। কিন্তু মডারেট টু হাই রিটার্ন, মডারেটও রিটার্ন আসতে পারে, হাই রিটার্নও আসতে পারে, সিলেকশনের উপরে। রিয়েল এস্টেটে ডিপেন্ড করবে সিলেকশনের উপরে, কোন লোকালিটিতে আপনি সিলেক্ট করলেন, সেখানে কিছু নতুন কোনো কিছু ডেভেলপমেন্ট হলো, তো সেখানে তত্তর করে দাম বেড়ে যাবে। এর পরের 10% কি? কিন্তু এখানে গোল্ড কি পুরোপুরি লিকুইড, যখন ইচ্ছা আপনি টাকার দরকার হলে টাকা পেয়ে যাবেন ভাঙিয়ে। কিন্তু রিয়েল এস্টেট কিন্তু ইলিকুইড। রিয়েল এস্টেটে হঠাৎ করে টাকার দরকার পড়লে আপনি ভাঙিয়ে পাবেন না, যেটা গোল্ডে পাবেন। মিউচুয়াল ফান্ডে হঠাৎ লিকুইডিটি রয়েছে, কিন্তু হঠাৎ ভাঙাতে গেলেন দেখলেন তখন মার্কেট ডাউন। ইকুইটি মিউচুয়াল ফান্ডে লিকুইডিটি রয়েছে, কিন্তু মার্কেট ডাউন থাকতে পারে, সেই সময় রিস্ক আছে, কাজে সেখানে শর্ট টার্মের চিন্তা নয়। ডেট মিউচুয়াল ফান্ড তাও শর্ট টার্ম হতে পারে। পোস্ট অফিস ব্যাংক শর্ট টু মিডিয়াম টার্ম, এলআইসি মিডিয়াম টু লং টার্ম। আচ্ছা, পরে আসি এই 10%। এই 10% হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট রিস্ক, মানে শেয়ার এবং ক্রিপ্টো কারেন্সি, মানে যে বিটকয়েন। আচ্ছা, এইটা হচ্ছে হাইয়েস্ট রিস্ক হাইয়েস্ট রিটার্ন, মানে প্রচুর বেশি রিটার্ন আসতে পারে, কিন্তু টাকা পুরো জলেও যেতে পারে। যে এইখানে খুবই রিস্কি ব্যাপার এগুলো, শেয়ার এবং ডাইরেক্ট ইকুইটি শেয়ারে এবং ক্রিপ্টো কারেন্সি। বিটকয়েনেরও আরও অনেক আছে, ডজ কয়েন, অনেক রকমের এখন ক্রিপ্টো কারেন্সি, প্রচুর ধরনের ক্রিপ্টো কারেন্সি বেরিয়েছে, কিন্তু এগুলো হাইয়েস্ট রিস্ক হাইয়েস্ট রিটার্ন। আর এবং এগুলো কি কোনো লিকুইডিটি আছে, কিন্তু শর্ট টার্মের কোনো মানে চিন্তা করে করবেন না। এগুলো সবসময়তেই যেগুলো রিস্কি জিনিস সেগুলো কখনো শর্ট টার্ম চিন্তা করে করলে চলবে না, সেগুলোকে সবসময় মিডিয়াম টু লং টার্মে চিন্তা করতে হবে। কেননা শর্ট টার্মের ক্ষেত্রে হঠাৎ করে মার্কেট ডাউন, আপনার এগেনস্টে রয়েছে মার্কেট, এবার আপনার টাকার দরকার পড়লে তখন আপনাকে লসে বিক্রি করতে হবে। সেই জন্যে শর্ট টার্মের জন্যে যে হঠাৎ করে প্রয়োজন পড়লে আমি সেখান থেকে লস হবে না, সেটা হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস এবং ডেট মিউচুয়াল ফান্ড এবং গোল্ড। আর বাকিগুলো কি হঠাৎ দরকার পড়লে লস হয়ে যেতে পারে, তাই সেগুলো কিন্তু মিডিয়াম টু লং টার্মের জন্য রাখবেন। যে এইভাবেই অ্যাসেট অ্যালোকেশনটা করলে কি হবে, আপনার ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে এবং আপনি ইনফ্লেশনকে বিট করে একটা ভালো কর্পাস জেনারেট করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ফোনও করতে পারেন, আমি প্রত্যেকটা কমেন্টের এবং উত্তর দেবো, এবং ফোনেও কোনো কিছু জিজ্ঞেস করলে আমি বিস্তারিতভাবে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।